আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। আমরা প্রতিদিন গড়ে প্রায় ৬০,০০০ চিন্তাভাবনা করি। হ্যাঁ, সংখ্যাটা শুনলে অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। একদম। কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই চিন্তাভাবনাগুলো শুধু আমাদের মাথার ভেতরেই আটকে নেই, বরং এরা আমাদের চারপাশের বাস্তবতাকে একটু একটু করে গড়ে তুলছে? রাইট, আমাদের চারপাশের সবকিছুই যেন আমাদের চিন্তার ফসল, এমন একটা ধারণা। ঠিক তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা পুরো বিশ্বজুড়ে প্রবল আলোড়ন তৈরি করেছিল। হ্যাঁ, আপনি ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র আর রন্ডা বার্নের বিখ্যাত দ্য সিক্রেটের কথাই বলছেন তো? একদম। আজকে আমরা প্রচুর তথ্যের ভেতর দিয়ে যাব। রন্ডা বার্নের নিজের দেওয়া খোলামেলা সাক্ষাৎকার থেকে শুরু করে শান্তনুর মতো ক্রিয়েটারদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। সাথে উইকিপিডিয়ার বেশ কিছু কড়া সমালোচনামূলক আর্কাইভও থাকছে আমাদের এই আলোচনায়। হ্যাঁ, কারণ আমাদের মূল লক্ষ্য হলো এই তত্ত্বের একেবারে গভীরে গিয়ে দেখা। এটি কি সত্যিই কোনো অদৃশ্য মহাজাগতিক শক্তি, নাকি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটির মতো কোনো শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল? অথবা স্রেফ অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটি মার্কেটিং চমক? সত্যি, এই পুরো বিষয়টা নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। একটুও না। একদিকে যেমন কোটি কোটি মানুষ খুব দৃঢ়ভাবে দাবি করে যে এই সূত্র তাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছে। অন্যদিকে আবার সমালোচকরা একে স্রেফ অপবিজ্ঞান বলে উড়িয়ে দেন। ঠিক। আর এই দুটির মাঝখানে দাঁড়িয়ে আসল সত্যটা কি, বা অন্তত মানুষের মনস্তত্ত্বটি কিভাবে কাজ করে, সেটাই আসলে আজকের সবচেয়ে বড় প্রশ্ন। আর এই আলোচনার শুরুটা রন্ডা বার্নের নিজের জীবন থেকেই করা দরকার, কারণ দ্য সিক্রেটের জন্ম মূলত তার জীবনের চরম হতাশার একটি জায়গা থেকেই হয়েছিল। এক্স্যাক্টলি। আমরা যদি ২০০৪ সালের দিকে ফিরে তাকাই, তথ্যগুলো ঘাঁটলে দেখা যায় সেই বছরটি রন্ডার জন্য ছিল খুবই ভয়াবহ একটা সময়। তার বাবা মারা গিয়েছিলেন তখন, তাই না? হ্যাঁ, বাবা সবে মারা গেছেন, তিনি মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। আর সবচেয়ে বড় কথা, তার প্রযোজনা কোম্পানির ঘাড়ে তখন $2 মিলিয়ন বিশাল দেনা। বাপরে, $2 মিলিয়ন! হ্যাঁ, আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তে তার মেয়ে তাকে ১৯১০ সালে ওয়ালেস ওয়াটেলসের লেখা দ্য সায়েন্স অফ গেটিং রিচ নামের একটি পুরনো বই এনে দেয়। আর বলা হয় মাত্র ৯০ মিনিটে বইটি পড়ে রন্ডার জীবনের পুরো মোড় ঘুরে যায়। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম? বই পড়ে কি রাতারাতি ম্যাজিক হয়? $2 মিলিয়ন দেনার দায় জর্জরিত একজন মানুষ কিভাবে রাস্তায় হেঁটে হেঁটে নিজেকে প্রাচুর্যে ভরপুর বা আই অ্যাম অ্যাবান্ডেন্ট বলে দাবি করতে পারেন? বাইরে থেকে দেখলে অদ্ভুত লাগতেই পারে। এটা কি এক ধরনের ডিনায়াল, বা নিজের চরম বাস্তবতাকে অস্বীকার করার প্রবণতা লয়? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, রন্ডা কেবল বইটি পড়ে অন্ধভাবে বিশ্বাসই করেননি, তিনি তার দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গিটা একেবারে পাল্টে ফেলেছিলেন। দৃষ্টিভঙ্গি পাল্টানো ঠিক কিভাবে? তিনি বুঝতে পেরেছিলেন যে অভাবের মানসিকতা বা স্ক্যারসিটি মাইন্ডসেট তাকে কেবল অভাবের দিকেই টেনে নিয়ে যাচ্ছে। যখন মানুষ চরম স্ট্রেস বা দেনার মধ্যে থাকে, তখন তার মস্তিষ্ক শুধু বিপদ আর অভাবই দেখতে পায়। হ্যাঁ, তখন তো নতুন কোনো সুযোগ চোখে পড়ার কথা নয়। ঠিক তাই রন্ডা তার অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেন। উদাহরণস্বরূপ তার চশমার গল্পটি বলা যায়। আচ্ছা, চশমার ব্যাপারটা কি? রন্ডার বিশ্বাস জন্মেছিল যে বয়স বাড়লে দৃষ্টিশক্তি কমে যায়। এটি একটি নেতিবাচক বিশ্বাস। তিনি এই বিশ্বাস ভাঙার জন্য ভিজুয়ালাইজেশন শুরু করেন। ভিজুয়ালাইজেশন কল্পনা করা? হ্যাঁ, অন্ধকার রেস্তোরাঁয় বসে তিনি কল্পনা করতে শুরু করেন যে তিনি চশমা ছাড়াই মেনু পড়ছেন। তিনি দাবি করেন মাত্র ৩ দিনের মধ্যে তিনি চশমা ছাড়াই স্পষ্ট দেখতে পান। মাত্র ৩ দিনে দৃষ্টিশক্তি ঠিক হয়ে যাওয়া, বিষয়টা সত্যি অভাবনীয়। অবিশ্বাস্য শোনালেও তিনি এমনটাই দাবি করেন। কাজ করেছিলেন, তাই না? ঠিক তাই। তার পকেটে থাকা শেষ $20 তিনি কোনো হিসাব ছাড়াই রাস্তায় কিছু অচেনা বাচ্চাকে দিয়ে দিয়েছিলেন। শেষ $20 দেনায় থাকা অবস্থায়? হ্যাঁ, ওই বাচ্চারা একটি রেকর্ড স্টোরের বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু টাকার অভাবে কিছু কিনতে পারছিল না। যৌক্তিকভাবে দেখলে একজন $2 মিলিয়ন দেনায় ডুবে থাকা মানুষের এই কাজ একেবারেই লজিকহীন। একদমই লজিকহীন। আমি তো 10 বার ভাবতাম। কিন্তু রন্ডার মতে ওই মুহূর্তে ওই $20 আঁকড়ে ধরে রাখলে তার মনে হতো, আমার কাছে আর কিছু নেই। ও, বুঝতে পারছি। ওই অভাবের অনুভূতিটা আসতো। ঠিক,
কিন্তু সেটা দিয়ে দেওয়ার মাধ্যমে তিনি তার মস্তিষ্ককে এই বার্তা দিয়েছিলেন যে আমার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে। এটি তাকে অভাবের মানসিকতা থেকে বের করে এনে প্রাচুর্যের অনুভূতি দিয়েছিল। দারুণ একটা সাইকোলজিক্যাল ট্রিক বলতে পারেন। আর এরপর দ্য সিক্রেট মুভিটি তৈরির পেছনের গল্পটাও ঠিক একই রকম অবিশ্বাসী। হ্যাঁ, ওনারা তো কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমেরিকা চলে গিয়েছিলেন। একদম। দলবল নিয়ে আমেরিকায় গিয়ে পৌঁছান এবং ৫৫ জন শিক্ষকের সাক্ষাৎকার গ্রহণ করেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। এটা ভাবাই যায় না। আর মজার ব্যাপার হলো, চ্যানেল 9 নামের একটি অস্ট্রেলিয়ান নেটওয়ার্ক প্রথমে এটি সম্প্রচার করতেই চায়নি, কিন্তু পরবর্তীতে যখন এটি অনলাইনে রিলিজ করা হয় তখন এটি $৬৫ মিলিয়ন ব্যবসা করে। হ্যাঁ, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ৫৫ জনের সাক্ষাৎকার আর এত বড় ব্যবসা, বিষয়টা সত্যিই দুঃসাহসিক। আসলেই। আচ্ছা, এই যে তিনি নিজের মনকে অভাব থেকে প্রাচুর্যের দিকে ঘুরিয়ে দিলেন, এটা আসলে কিভাবে কাজ করে? মানে এই তত্ত্বের মেকানিজম বা যান্ত্রিক দিকটা কি? উৎসগুলো বলছে এই মূল প্রক্রিয়াটি ৩টি ধাপে বিভক্ত: আস্ক বা চাওয়া, বিলিভ বা বিশ্বাস করা এবং রিসিভ বা পাওয়া। আচ্ছা। আর বলা হয় মহাবিশ্ব নাকি $1 আর $1 কোটি টাকার মধ্যে কোনো পার্থক্য করে না, দুটোই তার কাছে সমান। কিন্তু মনস্তাত্ত্বিক ব্লকগুলো তো অন্য কথা বলছে। হ্যাঁ, তাদের মতে এটি আসলে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে বিষয়টা আসলে খুব পরিষ্কার। যখন কেউ নেতিবাচক চিন্তা সরিয়ে ইতিবাচক মানে ফোকাসটা শিফট হয়ে যায়। একদম, মানুষ যখন বিশ্বাস করে যে সে সফল হবে, তখন সে সেই অনুযায়ী আচরণ করে, সঠিক সিদ্ধান্ত নেয় এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস পায়। এটি মহাবিশ্বের কোনো জাদুর চেয়েও অনেক বেশি মানুষের নিজস্ব ব্রেইন প্রোগ্রামিংয়ের বিষয়। রাইট। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে ঠিক এই কাজটাই করা হয়। আমাদের ভ্রান্ত এবং নেতিবাচক চিন্তার ধরনগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিষয়টা কি অনেকটা সার্চ ইঞ্জিনের মতো? সার্চ ইঞ্জিন কিভাবে? মানে কেউ যদি গুগলে সার্চ বক্সে লেখে আমি দেরি করতে চাই না বা আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট, সার্চ ইঞ্জিন কিন্তু না বা ডোন্ট শব্দটা বুঝতে পারে না। হ্যাঁ, তা তো বটেই। সে শুধু দেরি বা লেট শব্দটাই ধরবে এবং সেই সম্পর্কিত ফলাফলই দেখাবে। ল অফ অ্যাট্রাকশনেও কি ঠিক এমনটাই বলা হয় যে না বা চাই না শব্দগুলো মহাবিশ্ব বোঝে না? অনেকটাই তাই। তাহলে এটি কি মহাবিশ্বের কোনো অলৌকিক জাদু, নাকি আমাদের নিজেদের মস্তিষ্কই রেড কার থিওরির মতো সুযোগগুলো ফিল্টার করতে শুরু করে? রেড কার থিওরি চমৎকার একটি উপমা। মানে আপনি যখন একটি লাল গাড়ি কেনার কথা ভাববেন, তখন রাস্তায় হঠাৎ করে অনেক লাল গাড়ি দেখতে পাবেন। গাড়িগুলো আগে থেকেই সেখানে ছিল, শুধু আপনার মস্তিষ্ক এখন সেগুলোকে আলাদা করে লক্ষ্য করছে। আপনি একদম ঠিক জায়গায় আঘাত করেছেন। আমাদের মস্তিষ্ক ঠিক এইভাবেই কাজ করে, আর এর পেছনে একটি বৈজ্ঞানিক কারণ আছে যাকে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা র্যাস। র্যাস, এটা কিভাবে কাজ করে? ভাবুন তো, প্রতি মুহূর্তে আমাদের মস্তিষ্ক কোটি কোটি তথ্যের সম্মুখীন হচ্ছে। এসির শব্দ, রাস্তার গাড়ির হর্ন, গায়ের জামার স্পর্শ। মস্তিষ্ক যদি সব তথ্য একসাথে প্রসেস করতে যায়, তবে আমরা পাগল হয়ে যাব। তা তো বটেই, ওভারলোড হয়ে যাবে। তাই র্যাস একটি ফিল্টার বা ছাঁকনি হিসেবে কাজ করে। এটি শুধু সেই তথ্যগুলোকেই ভেতরে ঢুকতে দেয় যা আপনার কাছে গুরুত্বপূর্ণ। তার মানে আমি যা নিয়ে ভাবছি সেটাই ফিল্টার হয়ে ভেতরে ঢুকছে। একদম। আপনি যখন দেনা নিয়ে দুশ্চিন্তা করেন, র্যাশ শুধু সমস্যাগুলোকেই ফিল্টার করে আপনার সামনে আনে। কিন্তু আপনি যখন ইতিবাচক কোনো কিছুতে ফোকাস করেন, তখন আপনার মস্তিষ্ক সেই সুযোগগুলোই আপনার সামনে তুলে ধরে যা আগে হয়তো আপনি এড়িয়ে যেতেন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আপনি মহাবিশ্বকে বদলাচ্ছেন না, আপনি আসলে নিজের ফিল্টারটাকে বদলাচ্ছেন। ঠিক তাই। তো যদি এটা আংশিকভাবে আমাদের ব্রেনকে রিপ্রোগ্রাম করার ব্যাপারই হয়ে থাকে, তবে বাস্তবে এটা কিভাবে করতে হয়? শান্তনুর ভিডিওতে ম্যানিফেস্টেশনের 7টি নির্দিষ্ট নিয়মের কথা বলা হয়েছে। হ্যাঁ, নিয়মগুলো বেশ ইন্টারেস্টিং। এই নিয়মগুলো হল স্পষ্টতা বা ক্ল্যারিটি, বিশ্বাস, অ্যালাইনমেন্ট, সমর্পণ, কৃতজ্ঞতা, সেলফ লাভ এবং অ্যাসোসিয়েশন বা চারপাশের পরিবেশ। এই স্পষ্টতা বা ক্ল্যারিটির বিষয়টা একটু বিস্তারিতভাবে বলা দরকার মনে হয়, কারণ শুধু আমি বড়লোক হতে চাই বললে তো আর হবে না, তাই না? একদমই না। ওই ভিডিওতে যেমন উদাহরণ দেওয়া হয়েছে, শুধু আমার একটা ভালো পাত্র বা পাত্রী চাই বললে হবে না।
তাহলে কি বলতে হবে? ঠিক কি কি গুণ থাকা দরকার, কেমন জীবনসঙ্গী চাই তার নির্দিষ্ট হতে হবে। কিংবা আপনি যদি গাড়ি চান, ঠিক কোন মডেলের গাড়ি, ভেতরে সিটের চামড়ার গন্ধটা কেমন, স্টিয়ারিং হুইল ধরলে কেমন অনুভূতি হবে, সবকিছু একদম স্পষ্ট করে ভিজুয়ালাইজ করতে হবে। মানে খুঁটিনাটি সব ভাবতে হবে। হ্যাঁ, কারণ আপনার মস্তিষ্ক অস্পষ্ট কোনো নির্দেশ বুঝতে পারে না। আর এর সাথে অ্যালাইনমেন্ট এবং সারেন্ডার বা সমর্পণের বিষয়টিও খুব জরুরি। সমর্পণ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? নিজের কাজের উপর বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে, কিন্তু ফলের জন্য মরিয়া হওয়া যাবে না। মরিয়া হওয়া মানেই আবার সেই অভাবের মানসিকতায় ফিরে যাওয়া। বিষয়টা এখানেই সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এই যে মরিয়া না হয়ে ফল পাওয়ার জন্য একটা আনন্দের অনুভূতি তৈরি করা, এর জন্য নাকি অনেকেই একটা গেম বা খেলা তৈরি করেন। হ্যাঁ, জ্যাক ক্যানফিল্ডের উদাহরণটি এখানে খুব প্রাসঙ্গিক। জ্যাক ক্যানফিল্ড, যিনি চিকেন স্যুপ ফর দ্য সোলের লেখক, তিনি কিভাবে ম্যানিফেস্টেশন ব্যবহার করেছিলেন তা সত্যিই দারুণ। তিনি তো একটা চেকের ট্রিক ব্যবহার করেছিলেন, তাই না? ঠিক, তিনি তার শোভার ঘরের ছাদের দিকে $1,00,000 একটি নকল চেক লাগিয়ে রেখেছিলেন, যাতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সেটি তার চোখে পড়ে। আর মজার ব্যাপার হলো, সে সময় তিনি বছরে মাত্র $8,000 আয় করতেন। হ্যাঁ, 8,000 থেকে $1,00,000 তখন তার কাছে আকাশ কুসুম কল্পনার মতো। কিন্তু তিনি শুধু চেক লাগিয়েই বসে থাকেননি। তিনি হিসেব করে দেখলেন, তার লেখা বই যদি 25 সেন্ট করে লাভ দেয়, তবে 4 লাখ কপি বিক্রি হলেই তিনি $1,00,000 পৌঁছে যাবেন। একটা প্র্যাকটিক্যাল প্ল্যানও ছিল তার। একদম। এরপর তিনি সেই অনুযায়ী কাজ শুরু করলেন। বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিলেন, বইয়ের প্রচার করলেন। শেষ পর্যন্ত তিনি সেই বছর $92,000 আয় করেন। ওয়াও, প্রায় 1 লাখের কাছাকাছি। আর পরের বছর তিনি ঠিক $1 মিলিয়ন চেক পান, যার পাশে তার প্রকাশক একটি স্মাইলি এঁকে দিয়েছিলেন। রন্ডা বার্নও একইভাবে তার বকেয়া বিলগুলোকে নিয়ে এই খেলাটা খেলতেন। হ্যাঁ, রন্ডা বার্ন যখন বকেয়া বিল পেতেন, তিনি নাকি মনে মনে সেগুলোকে বিশাল অঙ্কের চেক বলে কল্পনা করতেন, আর সেই বিলে শূন্য বসিয়ে টাকার অঙ্ক বাড়িয়ে দিতেন। বিল মেটানোর সময় তিনি লিখতেন, থ্যাংক ইউ পেড। কিন্তু একটু দাঁড়ান, আমি এখানে একটু অবাক হচ্ছি। কেন? বিলে শূন্য বসিয়ে খুশি হওয়া বা ইলেকট্রিক বিলকে কোনো কোম্পানির প্রতি অনুদান হিসেবে কল্পনা করাটা শুনতে দারুণ রোম্যান্টিক লাগলেও বাস্তবে কি ইলেকট্রিক অফিস সেই অনুদানের গল্প শুনবে? মানে? আমি যদি পজিটিভ ভাইব্রেশনে বিল না দিয়ে বসে থাকি আর কল্পনা করি তারা তো আমার বিদ্যুতের লাইন ঠিকই কেটে দেবে। হ্যাঁ, আপনার যুক্তিটা একদম বাস্তবসম্মত, এবং অনেকেই ঠিক এই জায়গাটাতেই ভুল বোঝেন। রন্ডা বার্ন কখনো বিল না দেওয়ার কথা বলেননি। ও আচ্ছা। তিনি বলেছেন, বিল তো মেটাতেই হবে, এবং তিনি নিজেও তার জরুরি বিলগুলো মিটিয়েছিলেন। কিন্তু আসল উদ্দেশ্য হল বিল দেওয়ার সময় মনের মধ্যে তৈরি হওয়া ভয় বা অভাবের অনুভূতি দূর করা। আচ্ছা, মানে বিল দেওয়ার সময় আমরা যে টেনশনটা করি। ঠিক, যখন আমরা ভয় নিয়ে বিল দিই, তখন আমাদের মনে হয়, ইস, এতগুলো টাকা চলে গেল। আমরা অভাবের মানসিকতায় থাকি। রন্ডা বিল দেবার সময় কল্পনা করতেন যে এই টাকা দিয়ে বিদ্যুৎ কোম্পানির কর্মীদের সংসার চলছে, তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে। দৃষ্টিভঙ্গিটা পুরো বদলে দেওয়া। এই আনন্দের ভাইব্রেশন তৈরি করাটাই ছিল আসল উদ্দেশ্য। কারণ এই তত্ত্বে ইগো বা অহংকার মানেই হল অভাব আর ভয়। ভয় দূর করে আনন্দের অনুভূতি আনাটাই হল এই গেমগুলোর মূল লক্ষ্য। আচ্ছা, এবার বুঝতে পারছি। অর্থাৎ বাস্তবতা অস্বীকার করা নয়, বরং বাস্তবতার প্রতি আমাদের যে মানসিক প্রতিক্রিয়া সেটাকে নিয়ন্ত্রণ করা। একদম ঠিক ধরেছেন। কিন্তু টাকার বিষয় থেকে এবার যদি আমরা স্বাস্থ্যের দিকে মোড় নিই, তবে এই তথ্যের সবচেয়ে বিস্ময়কর এবং একই সাথে বিতর্কিত দিকটি সামনে আসে। স্বাস্থ্যের ব্যাপারটা সত্যিই খুব সেন্সিটিভ। এটা তো মানছি যে ব্রেনকে ট্রিক করে আপনি ব্যবসায় ভালো করতে পারেন, কিন্তু যখন জীবন মৃত্যুর প্রশ্ন আসে, এই চিন্তার শক্তি কি সত্যিই আমাদের শারীরিক অবস্থাকে পাল্টে দিতে পারে? তথ্যগুলো তো সেদিকেই ইঙ্গিত করে। তথ্যের উৎসগুলোতে প্লেসিবো এফেক্টের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রোগীদের খালি বড়ি বা চিনির বড়ি দেয়া হয় যাতে কোনো ওষুধ নেই, অথচ রোগীরা শুধু সেরে ওঠার বিশ্বাসের কারণেই সুস্থ হয়ে ওঠেন। হ্যাঁ, আর যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তবে বুঝতে পারব মানুষের শরীর নিজেকে সারিয়ে তোলার এক অদ্ভুত ক্ষমতা রাখে। শুধু বিশ্বাস দিয়ে? প্লেসিবো এফেক্ট শুধু কোনো মানসিক সান্ত্বনা নয়। যখন মস্তিষ্ক বিশ্বাস করে যে সে চিকিৎসা পাচ্ছে, তখন সে নিজেই এন্ডরফিন এবং অন্যান্য নিরাময়কারী রাসায়নিক পদার্থ তৈরি করতে শুরু করে। বাহ, ব্রেন তো সত্যিই পাওয়ারফুল। গ্রস্ত হয়ে কথা বলা বা শ্বাস নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ হারিয়েছিলেন।
চিকিৎসকরা বলেছিলেন তিনি আর কখনো হাঁটতে পারবেন না, সারা জীবন তাকে মেশিনের সাহায্যে বাঁচতে হবে। সাংঘাতিক অবস্থা। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি নিজের মনের ভেতর শুধু বলতেন, টেক আ ডিপ ব্রেথ বা গভীরভাবে শ্বাস নাও। শুধু এই একটা কথাই বলতেন? হ্যাঁ, আর তার বিশ্বাস এতটাই প্রবল ছিল যে কোনো চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা ছাড়াই বড়দিনের সময় তিনি নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। নিজের পায়ে হেঁটে? এটা তো মিরাকল। এছাড়া ব্রেস্ট ক্যান্সারের রোগীর শুধু হাসির সিনেমা দেখে সুস্থ হয়ে ওঠার প্রসঙ্গও এসেছে, যা প্রমাণ করে যে স্ট্রেস লেভেল কমিয়ে মানসিক প্রশান্তি আনলে তা কিভাবে শারীরিক আরোগ্যে সাহায্য করে। এই তত্ত্বে বলা হয় প্রতিটি রোগ বা স্ট্রেসের শুরু হয় একটি নেতিবাচক চিন্তা থেকে। ইতিবাচক থাকাটা অবশ্যই দারুণ। হাসি খুশি থাকলে স্ট্রেস হরমোন কমে যায়, সেটা বিজ্ঞানও মানে। কিন্তু আমরা কি এখানে আশাবাদ আর চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতার মধ্যে গুলিয়ে ফেলছি না? কি রকম? যদি সব রোগ শুধু চিন্তার শক্তিতেই সারিয়ে ফেলা সম্ভব হয়, তবে এই তথ্য কি অসুস্থ মানুষদের উপর একটি অদৃশ্য মানসিক চাপ সৃষ্টি করছে না? পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। মানে কোনো ক্যান্সার রোগী কি তখন এমনটা ভাবতে শুরু করবেন না যে আমি হয়তো যথেষ্ট ইতিবাচক নই, আমার ভেতরে হয়তো কোনো নেতিবাচক ভাইব্রেশন আছে, আর ঠিক সেই কারণে আমি সুস্থ হতে পারছি না? ঠিক এই জায়গাটি থেকেই উইকিপিডিয়া এবং অন্যান্য সূত্র থেকে পাওয়া কঠোর সমালোচনাগুলোর সূত্রপাত। সমালোচকরা কি বলছেন? সমালোচকদের মতে স্বাস্থ্যের ক্ষেত্রে এই ধরনের দাবি সম্পূর্ণ সুডো সায়েন্স বা অপবিজ্ঞান। তারা বলছেন এটি এক ধরনের ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দোষারোপ করা শামিল। ওহ, ভিকটিম ব্লেমিং। হ্যাঁ, বুঝতে পারছি। অর্থাৎ কারো জীবনে যদি কোনো বড় দুর্ভাগ্য, রোগ বা দুর্ঘটনা আসে, তবে সে নিজেই তার নেতিবাচক চিন্তা দিয়ে সেটি আকর্ষণ করেছে, এমনটা বলা খুবই অমানবিক এবং বিপজ্জনক। এটি মানুষের কাঁধে এক বিশাল মানসিক বোঝা চাপিয়ে দেয়। একদম ঠিক। কেউ দুর্ঘটনায় পড়লে বা অসুস্থ হলে তাকে যদি বলা হয় যে তোমার চিন্তার জন্যই এমনটা হয়েছে, সেটা তো তার মানসিক যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দেবে। ঠিক তাই। তাছাড়া সমালোচকরা আরও একটি খুব শক্ত কথা বলছেন। তারা বলছেন যে এই তত্ত্ব আধ্যাত্মিকতাকে স্রেফ বস্তুগত সম্পদ আর স্বার্থপরতার মোড়কে বন্দী করেছে। হ্যাঁ, মানে মেটেরিয়ালিস্টিক করে তুলেছে আর কি। মহাবিশ্বকে যেন একটি শপিং ক্যাটালগ হিসেবে ব্যবহার করার মাধ্যম বানানো হয়েছে, যেখান থেকে শুধু গাড়ি, বাড়ি, টাকা আর গয়না অর্ডার করা যায়। আধ্যাত্মিকতার যে মূল উদ্দেশ্য, ত্যাগ বা ভেতরের শান্তি, সেটা যেন একেবারে হারিয়ে গেছে। এবং এই বিতর্কের সাথে কিছু বড় আইনি বিষয়ও জড়িয়ে আছে, যা এই তত্ত্বের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে। আইনি বিষয়? মানে লিগাল ইস্যু আছে? হ্যাঁ, উইকিপিডিয়া তথ্যানুযায়ী ভ্যানেসা জে বনেট নামের একজন অস্ট্রেলিয়ান লেখক দাবি করেছেন যে রন্ডা বার্ন তার কাছ থেকে 100রও বেশি ধারণা চুরি করেছেন। 100র বেশি ধারণা? তিনি এম্পাওয়ার্ড ফর দ্য নিউ এরা নামের একটি বই লিখেছিলেন এবং সরাসরি প্লেজারিজম বা চুরির অভিযোগ তুলেছিলেন। আর কেউ জড়িয়ে আছে এই বিতর্কে? অন্যদিকে দ্য সিক্রেট মুভির অন্যতম মুখ এবং বিনিয়োগ গুরু হিসেবে পরিচিত ডেভিড শার্মারের বিরুদ্ধেও অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন বা ASIC প্রতারণা ও অর্থ আত্মসাতে তদন্ত করেছিল। বাপরে, এই আইনি বিতর্কগুলো এবং সমালোচনাগুলো নিশ্চিতভাবেই এই তত্ত্বের উপর একটি বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয়। তা তো বটেই। কারণ একদিকে এটি লাখ লাখ মানুষকে কৃতজ্ঞতা আর আশার আলো দেখাচ্ছে, হতাশা থেকে টেনে তুলছে। অন্যদিকের চরম বাণিজ্যিকীকরণ আর অপবিজ্ঞানের দিকগুলো মানুষকে বিভ্রান্ত করছে। একদম ঠিক। তাই এই দুটি দিকের মধ্যে একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। মানে ব্যালেন্স করাটা দরকার। হ্যাঁ, অন্ধভাবে সবকিছু বিশ্বাস করে ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করাটা বোকামি। কিন্তু এর পেছনের মনস্তাত্ত্বিক ইতিবাচক দিকগুলোকে, যেমন কৃতজ্ঞতা প্রকাশ করা, নিজের লক্ষ্যের প্রতি ফোকাস রাখা, এগুলোকে আমরা চাইলে খুব সহজেই নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। তাহলে পুরো বিষয়টিকে যদি আমরা একত্রিত করি, কেউ একে মহাজাগতিক জাদুকরী সূত্র হিসেবে দেখুক, অথবা মস্তিষ্ককে সুযোগের দিকে ফোকাস করার একটি মনস্তাত্ত্বিক কগনিটিভ টুল হিসেবে দেখুক, এর মূল কথা হলো নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। ঠিক। আর চারপাশের নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে রক্ষা করাটা এখানে খুব জরুরি। যেমন একটা দারুণ তথ্য ছিল যে রন্ডার বাবা
টিভিতে অসুখ বা ওষুধের বিজ্ঞাপন শুরু হলেই তা মিউট করে দিতেন, যাতে সেই নেতিবাচক প্রোগ্রামিং তার সন্তানদের মস্তিষ্কে না ঢোকে। হ্যাঁ, ছোটবেলা থেকে পজিটিভ একটা পরিবেশ দেওয়ার চেষ্টা আর কি। আমাদেরও হয়তো সেভাবে নিজেদের মনকে প্রতিদিনের নেতিবাচক তথ্যের ওভারলোড থেকে আড়াল করতে হবে। এবং এটাও মনে রাখতে হবে যে জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়তো শুধু ব্যাংক ব্যালেন্স, বড় বাড়ি বা দামি গাড়ি ম্যানিফেস্ট করা নয়। তাহলে আসল পাওয়া কোনটা? বরং নিজের মনের ভেতরের ইগো এবং ভয়কে জয় করে বর্তমান মুহূর্তে সুখী হতে পারার ক্ষমতাটাই আসল। যখন আমরা ভয়ের জায়গা থেকে কাজ না করে, অভাববোধ থেকে কাজ না করে, কৃতজ্ঞতা ও আনন্দের জায়গা থেকে কাজ করি, তখন আমরা এমনিতেই জীবনের সেরা ফলাফলগুলো পেতে শুরু করি। কারণ তখন আমাদের মস্তিষ্ক সমাধান খোঁজার জন্য সবচেয়ে ভালো অবস্থায় থাকে। একদম। তাহলে এর সবকিছুর মানে কি দাঁড়ালো? আমরা অনেক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করলাম, এর পেছনে সাইকোলজি থেকে শুরু করে এর চরম সমালোচনা পর্যন্ত। বেশ গভীর একটা আলোচনা হলো। সবশেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। ধরুন একটি টেনিস টুর্নামেন্টের ফাইনালে দুজন দুর্দান্ত খেলোয়াড় খেলছেন। আচ্ছা। দুজনেই ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে 100% বিশ্বাস করছেন যে তারা চ্যাম্পিয়ন হবেন। দুজনেই চরমভাবে পজিটিভ। বেশ মজার একটা পরিস্থিতি। মহাবিশ্ব তখন কার কথা শুনবে? মহাবিশ্বের কি কোনো কনফ্লিক্ট রেজলিউশন বা বিরোধ মীমাংসা বিধাগ আছে? দারুণ একটা প্রশ্ন তুলেছেন। নাকি দ্য সিক্রেটের আসল ম্যাজিকটা মহাবিশ্বকে বদলানোয় নয়, বরং ট্রফি জিতি বা হারি সেই পরিস্থিতির সাথে নিজের মনকে শান্ত রাখতে পারার মাঝেই লুকিয়ে আছে? ভাববেন বিষয়টা নিয়ে।